লোকটার নাম আমির হোসেন। তার সাথে রয়েছে কিছু কাগজপত্র একটা ফাইলের আকারে, এবং এই ফাইলের আকারটা মোটামুটি একটা 400 থেকে 500 পেজের বইয়ের সমপরিমাণ। সেই ফাইলটাকে তিনি নিয়ে এই কালো রাতে কোনো আলোর সাহায্য না নিয়ে চুপচাপ ধীরে সুস্থে কিন্তু দ্রুত কদমে হেঁটে যাচ্ছেন। ধীরে সুস্থে কেন? কারণ তিনি অবজার্ভ করছেন চারপাশে। তার সাথে যে কাগজপত্র রয়েছে তা হচ্ছে জমির কাগজপত্র, এবং এই জমির কাগজপত্র নিয়ে শত্রুপক্ষের সাথে কিন্তু মামলা মোকদ্দমা চলছে চেয়ারম্যানের কোর্টে। আমি আবারও বলি, চেয়ারম্যানের কোর্টে। কিন্তু শত্রুরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই কাগজ পেলে আর যদি জানতে পারে যে এই কাগজ তিনি এই মুহূর্তে বহন করছেন, তাহলে তাকে মেরে এই কাগজগুলো নিয়ে যাওয়া তাদের জন্য একদম সহজ। গলা কেটে ফেলে দিলে কেউ বুঝতে পারবে যে গলাটা কে কেটেছে? তার বুঝতে পারবে না, সন্দেহ করা যায় শুধুমাত্র। তিনি হন্তদন্ত করে যেই জায়গায় যাচ্ছেন তা হচ্ছে তার বোনের বাড়িতে। কারণ তার বোনের বাড়িতে দূর থেকে এমন একজন ব্যক্তি এসেছেন যার উপরে জিন হাজির হয়। ওই ব্যক্তি আবার একজন সনাতন ধর্মাবলম্বী। সেই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে একেবারে সন্ধ্যার পরে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে তাকে সেই বাড়িতে আনা হয়েছে। কারণ গ্রামের মানুষ কিন্তু তাকে চেনে জানে যে সে কি করতে পারে। সে তাবিজ কবজও করতে পারে, আবার তাবিজ কবজ ভাঙতেও পারে, এবং তার উপরে হাজিরাও আসে। এবং তাকে কিন্তু লুকিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া জরুরি, নইলে কিন্তু সমস্যা দেখা দেবে। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই সনাতন ধর্মাবলম্বীর উপরে হাজিরা আসবে, এবং সেই হাজিরাকে দেখানো হবে এই জমির কাগজপত্রগুলো কি সঠিক রয়েছে কিনা। কারণ শত্রুপক্ষ বারবার কোর্টে মামলা করছে, এবং জমির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও, রায় পাওয়া সত্ত্বেও তারা জমি দখলও নিতে পারছে না, জমি বুঝেও নিতে পারছে না। প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত জটিল। এমন একজন এসে দলিল পড়বে যে কিন্তু মানুষ নয়, যে মানুষ তো নয়ই, সে এমন এক সত্তা যে সত্তাগুলো আমাদের চারপাশে বিদ্যমান যদি থাকেও তারা চায় না আমরা তাদেরকে দেখি। আমরা জানি তারা জিন। একদম সুকৌশলে যখন তিনি নিজের বোনের বাড়িতে যান, বোনের বাড়িতে ঢোকার পর বোন তার কাছ থেকে খপ করে সে ফাইলটা কেড়ে নিয়ে একেবারে নিজে যে লুকিয়ে পড়েন। এতটা সিক্রেসি সবাই মেনটেন করছে আজ। ঘটনা তাহলে অত্যন্ত জটিল। এদিকে আমির হোসেন দরজার পাল্লা ধরে এদিক ওদিক বাইরে তাকাচ্ছেন ভালো করে দেখার জন্য কেউ কি তাদের উপরে নজর লাগছে কিনা। একে তো নিকশ কালো অন্ধকার, যদি জঙ্গলে কেউ বসে থেকেও তাদের দিকে তাকিয়ে থাকে তাহলে তো বুঝতে পারবে তাদের মুভমেন্ট কঠিন নয়। কারণ সামনেই রয়েছে কিছুটা জঙ্গল, উঠান পেরিয়ে জঙ্গল। ওই জঙ্গলের পেছনে যদি কেউ বসে থাকে উপায় নেই বোঝার। তারপরও তিনি এদিক ওদিক ভালো করে তাকাচ্ছেন বোঝার জন্য। ঠিক সেই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি আস্তে করে ডাক দিলেন, এতটা আস্তে যে কেবল পাশের মানুষ শুনতে পাবে, তার পাশের মানুষটা শুনতে পাবে, এবং সেই পাশের মানুষ আরেকজনকে ইশারা দিবে। আরেকজন ইশারা দেওয়ার পরে আমির হোসেনকে সেই ব্যক্তি ইশারা দিবে। মানে কতটা সিক্রেসি মেনটেন করছেন তারা। দরজা বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ করে দেওয়ার পরে আস্তে করে ফিস ফিস করে সেই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি বললেন, আলোটা বন্ধ কর। আলো বন্ধ করে দেওয়া হলো। আলো নিবু নিবু নয়, একদম বন্ধ করে দেওয়া হলো আগুন। সেই আলো বন্ধ হয়ে যাওয়ার পরে আস্তে করে ফিস ফিস করে সে বলল, খাতাপত্র দেন। অর্থাৎ সেই ফাইল, সে ফাইল রাখা হলো। সে ফাইল রাখানোর পরে সব একদম চুপ। শুধু আস্তে আস্তে বিড় করে সেই সনাতন ধর্মাবলম্বী মন্ত্র পড়ে। কিসের মন্ত্র কেউ জানে না, কিন্তু খুব আস্তে আস্তেই বলছে, কিন্তু দুর্বোধ্য। এইভাবে একটা নিঃশ্বাস নিল সে, যেন বুক ভরে নিঃশ্বাস নিল। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার পর সবাই শুনতে পেল কি জানেন? ফাইলটা যা বাঁধা ছিল সেই রশিটা সশব্দে খোলার শব্দ। অর্থাৎ
ধীরে সুস্থে সেই রশি খোলা যেতে পারে, কিন্তু সেই রশি ধীরে সুস্থে খোলা হয়নি। ফাইলগুলোর পেজ তা যে নড়ছে সেই শব্দ পর্যন্ত শোনা যায়। তারা যে নিঃশ্বাস নিচ্ছিল সেই নিঃশ্বাস তারা চেপে রেখেছে, কিন্তু শব্দ যাতে না হয় তবুও অদ্ভুত এই শব্দগুলো হচ্ছে। সেই সাথে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। আচমকা একটা কণ্ঠ কথা বলে উঠল, যে কণ্ঠটা অতি নারকীয়, অতি অমানবিক, যেন এক পিশাচ, কথা বলছে তখন। এবং সেই পিশাচ বলে উঠল, তোরা তোরা তো ভুল জায়গায় খুঁজে বেড়াচ্ছিস সবকিছু। দেখ, তোদের যে রায় হয়েছে, যে জায়গায় তোদের দেওয়া হয়েছে সেই জায়গা তোরা নেই। তোরা সেই জায়গা পাবি কিভাবে? সেই জায়গা তোরা দখল করে রেখেছে। সেই জায়গা তো ওরা দখল করে রেখেছে, কিন্তু এত সহজে তো তোরা পাবি না। এদিকে তোদের কিন্তু জমিন একদিক দিয়ে পাকা। যে জমিনে তোরা রয়েছে সেই জমিন কিন্তু তোদের না, এই জমিন কিন্তু ওদের। এই জন্য কিন্তু ওরা দাবি করে, এই জন্য কিন্তু ওরা এত 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 খুনাখুনি করে। এই জমি কিন্তু একদিক দিয়ে বাঁকা। তোরা কি কেউ খেয়াল করেছিস? এই অমুকের বেটি, তোর এই বাড়ির জমি যে এক কোনা বাঁকা, তুই জানিস? সেইভাবে কথা বললো। তো সে ফুফু, অর্থাৎ ওই যে মানে আমির হোসেনের যে বোন, যার থেকে ঘটনা শোনা, তার ফুফু, তো সে উত্তর দিল, কোন দিক ওটা তো আমরা জানি না, কিন্তু এর আগের বার একজন আমিন এসে মাপ দিল, সে তো বললো বাড়ি ঠিকঠাক। তখন সেই পিচাস উত্তর দিল, না রে, যেই জায়গার কথা বলতেছি সেই জায়গা তো না। তোদের জমিন এক কোণা দিয়া পাকা আছে, জমিনের উপরে তোরা এখন আছিস। তোরা এই জমিনের উপরে যতদিন থাকবি ততদিন তোদের ক্ষতি হবে। তোদের পরিবারের মানুষগুলো অকালে যাবে, একের পর এক অকালে যায়। দেখতে পাস না তোরা? তোরা বুঝতে পারিস না? তো ভাই তো অনেক আগে চলে গেল, তুইও তো অকালে চলে যেতে পারতি, কিন্তু তোর উপর দিয়ে না যেয়ে গেল তোর সন্তানের উপর দিয়ে। আরে আমি তোর সন্তানের উপর দিয়ে তো গেল। তোরা বুঝতে পারিস না, তোরা বুঝবে কিভাবে? এমন দৃষ্টি যা মানব সভ্যতার কারোর ভিতরে নাই, কেবল আমরা দেখতে পাই। অন্য জায়গায় জমি তালাশ কর, এখানে লেখা আছে দেখ, তোদের মানুষের আইন লিখে দিছে তোদের জমি কোথায় আছে। তোরা শুধু শুধু ওদের জমির উপরে বসে আছিস, ওরাও তোদের জমি দখল করে রেখেছে। এখন ওরা তোরা সহজে উদ্ধার করতে পারবি না, তোরা সহজে উদ্ধার করতে পারবি না। তোরা যদি উদ্ধার করতে যাস, ওই মাসে মালি আর অমুক একেবারে জানে মেরে ফেলবে তোদেরকে। জানে তো মারবেই। তোদের নামে ইতিমধ্যে কিন্তু 22খানা তাবিজ করা হয়েছে, ইতিমধ্যেই 22খানা তাবিজ করা হয়েছে। তাবিজগুলা কিন্তু এখনো জোর পায় নাই। এই আবুগো বাড়ির পিছনে যে বাজার আছে, ওইখানে অনেক তাবিজ পাবি। তোরা কাল সকালে যা তালাশ করবি, তাবিজগুলা পাবি, তাবিজগুলা নিয়ে আসবি, নিয়ে না এখানে রাখবি। আমি আসবো, দেখবো। কিন্তু শোন, বলে রাখি, তোদের বাড়ির এক সাইড কোনা ও কিন্তু নিচু। এই নিচু জায়গা আর সামনে যে চোখ দেখা দিবে, এই যোগ আর এই নিচু জায়গায় মিলে আর বড় ঘটনা ঘটাতে পারে, যে কোনো সময় আরো বড় ঘটনা। তোরা ভাইবা চিন্তা দেখ কি করবে। আজকে আমার হাতে সময় নাই, আর বেশিক্ষণ যদি আমি এখানে থাকি, ওই তাবিজ করে যে কবিরা সে টের পেয়ে যাবে আমি এখানে আছি। সব খবর ছড়া যাবে যে আমার এই বান্ধব তোদের সাথে এখানে আছে। আমি চললাম। একটা মানুষ যে পেছনের দিকে ধপাস করে পড়লে যেরকম শব্দ হবে, এরকম শব্দ হলো। অর্থাৎ সেই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি পেছনের দিকে পড়ে গেলেন। তিনি পেছনের দিকে পড়ে গেলেন, তাকে ওঠানো হলো, কিন্তু তখনও তিনি সেন্সলেস। কেউ একটা শব্দ করে কথা বলছে না, সব ফিস করে কথা বলছে। তখনও সেই সনাতন ধর্মাবলম্বীর হুঁশ আসে একদম আলো ফোটার পরে যখন সে পানি খাচ্ছিল, ওই সময় তাকে যখন বলা হলো রাতের কথা, তখন সে বললো, তাহলে তোমরা যাই সে বাজারে খোঁজ নিয়ে আসো। বড় ব্যাপার হলো কি, সনাতন ধর্মাবলম্বী এখন এই বাড়ি থেকে বেরোতে পারবে না। যদি সে বের হয় তাহলে কিন্তু তার খোঁজ পেয়ে যাবে সবাই যে সে এখানে এসছে।
আর এখানে আসা মানে, তাকে দেখা মানেই শত্রুপক্ষ বোঝা যাবে যে আমির হোসেনের পরিবার এখন একটা ফাইট ব্যাক নেওয়ার চেষ্টা করবে। কোনো কিছু কাউকে জানতে দেওয়া যাবে না। আমির হোসেন নিজে আবুদের বাড়ির পেছনের বাঁশবাগানে যায় এবং সেখানে যে সে নিজে ঠিকই 2টা তাবিজ নিজের চোখে দেখতে পায়। তাবিজ ছিল আরো অনেক, কিন্তু হাড় হিম হওয়া শীতল ভয়ের অনুভূতি পাওয়ার পরে আমির হোসেনের আর সাহস হয়নি। 2টা তাবিজ দেখেই তো তার ভেতরে চিলিক মেরে উঠছে। বাকি তাবিজ সে তালাশ করবে কখন? নিয়ে আসে সে তাবিজগুলো, নিয়ে এনে তুলে দেয় সেই সনাতন ধর্মাবলম্বীর হাতে। তিনি বললেন যে রাতের বেলা দেও আসবে, দেও আসে, তারপরে দেখবে। সে জানে না এই বিদ্যা তার কাছে নাই। এখন রাতের অপেক্ষা, রাতের অপেক্ষা, রাতের অপেক্ষা, রাতের অপেক্ষা, শেষ পর্যন্ত রাত তো নেমে এলো। রাতকে তো নামতে হবেই। আবার সে আগের মতো করে প্রস্তুতি, সবাই তৈরি। এদিকে সনাতন ধর্মাবলম্বী সারাদিনে কিচ্ছু খায়নি, শুধুমাত্র পানি ছাড়া। কারণ তার আবার নিষেধ নিজের বাড়ির বাইরে অন্য কোথাও খানা পিনা করা, শুধু পানি খেতে পারে। পানি খেয়ে 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 সে ততক্ষণ একেবারে ক্লান্ত পরিশ্রান্ত। চুপচাপ সারাদিন একটা ঘরের মধ্যে বসে থাকা কঠিন ব্যাপার। তো রাতের বেলা যেহেতু এই পুরো আয়োজন করতে সময় লাগবে, তিথি রয়েছে, সময় রয়েছে, ওয়াক্ত রয়েছে, তো সেই ওয়াক্ত ঘনিয়ে আসার আগে ওই সনাতন ধর্মাবলম্বী বাইরে যায়। তার একটু বাগানে যাওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। সে যখন বাগানে যায়, সে যখন সেই কাজে ব্যস্ত, তখন সে দেখতে পায় আমির হোসেনের বাড়ির উপরের চালের উপরে এক লম্বা নারকীয় পিচাস দাঁড়ানো। তার এক পা আমির হোসেনের বাড়ির ছাদের উপর, আর এক পা ওই জঙ্গল, যে জঙ্গলটা উঠানের পরে রয়েছে। এই নারকীয় পিচাস এত বড় আকারে যে তাকে দেখার পরে যার তার রূপ একেবারে কেঁপে উঠবে। সেই কাজ সমাপ্ত না করে তিনি একেবারে ছুটে সেই ঘরে এসে প্রবেশ করেন এবং ঘরে এসে প্রবেশ করে বলতে লাগলেন, তোদের বাড়ির উপরে পেতনির ছাপ পড়ছে, তোদের বাড়ির উপরে পেতনির ছাপ পড়ছে। আমি নিজে দেখছি, এক ভাই ঘরের উপরে আর এক হচ্ছে বাগানের উপরে। আমির হোসেন সহ বাকি সবাই শঙ্কিত হয়ে উঠল। এই জমি জমা নিয়ে কিন্তু জাদু টুনা বান পিচাসিনী অমুক তমুক চলছেই। কিন্তু এই প্রথমবার আমির হোসেনরা এই প্রথমবারই কিন্তু একটা স্টেপ নেওয়ার ব্যবস্থা নিচ্ছে। তারা আগে কখনোই এমন কোনো স্টেপ নেয়নি। এখন করণীয় কি? করণীয় কিছুই না, যতক্ষণ পর্যন্ত পেতনির ছাপ নিজে থেকে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পেতনির ছাপ যাবে কখন তা তো কেউ বলতে পারে না। এদিকে কখন জানি যার কাছ থেকে শোনা এই ঘটনা, তার ফুফু অর্থাৎ আমির হোসেনের বোন বাইরে গিয়েছিলেন বাগানে। তারও যাওয়ার দরকার পড়ে গিয়েছিল। কতক্ষণ এই বেটাদের ভেতরে এইভাবে থাকা যায়? ঘরে তো অন্যান্য মেয়েও তো রয়েছে। তো বাগান থেকে ফেরার পথে তিনি দেখতে পান তার মৃত মা দাঁড়িয়ে রয়েছে তাদের বাড়ির ঠিক একটা কোণে। বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম কোনো কোণা নয়, এমন এক অদ্ভুত জায়গায় তার ওই মৃত মা দাঁড়িয়ে রয়েছে। সে কিভাবে জানি তার মৃত মাকে চিনতে পারলো। সে বুঝতে পারলো যেটা তাদেরই মা, এবং ওই অন্ধকারের ভেতরেও সে বুঝতে পারলো যে তাদের মার চেহারা না অত্যন্ত বিকৃত, এবং অত্যন্ত বিকৃত এই নারী তাকে দেখে একেবারে একটা চিৎকার দিয়ে উঠলো, এবং সেই চিৎকার আমির হোসেন থেকে শুরু করে ওই ঘরে সবাই শুনতে পেয়েছিল। তিনি তো ভৌত দিলেন চিৎকার করে তিনি ঘরে ঢোকার আগেই একেবারে ঠিক সিঁড়ির গোড়াতে, অর্থাৎ মাটির যে সিঁড়ি থাকে দুয়ার, সে দুয়ারের উপরে তিনি পড়ে গেলেন অজ্ঞান হয়ে। তাকে ভেতরে ঢোকানো হলো, তাকে টেনে টুনে ভেতরে ঢোকানো হলো, এবং তাদের যে গেরস্ত ঘরের চারপাশে থপ 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 করে হাত দিয়ে থাবা মারার শব্দ আসতে লাগলো। কিন্তু ভেতরে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত, এবং তারা এক এক সময় এক এক মানুষের কণ্ঠ শুনছে যারা হচ্ছে সকলে মৃত। সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর
এমনভাবে যেন তাদের সাথে কথা বলছিল যেন সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরের অধিকারিণী সে নিজেই যেন কান পেতে সেই বেড়ার ভেতরে কান পেতে তাদের সাথে যখন কথা বলছে হয়তো তার চোখগুলো বড় বড় হয়ে উঠছিল এবং কথাগুলো ছিল, আমায় ঘরে ঢুকতে দিবি না? আমাকে ছাড়া তোরা এত কিছু করার চিন্তা ভাবনা করলি? আমাকে একটু দেখতে তো দে, কি করবি তোরা? ঘরে একটু ঢুকতে দে, বেশ ক্ষুধা লেগেছে অনেক। তোদের একটা ছোট বাবু আছে না, ওই ছোট বাবুটাকে না আমি ধরে নিয়ে যাব, ওর হাড্ডির রসগুলো চুষা চুষা খাবো আমি। ঢুকতে দিবি না ঘরে? এইরকম নারকীয় কথাবার্তা সে বলে যাচ্ছিল। একটা পর্যায়ে যখন সে সময় চলে এলো যে সময়ে ওই দেওকে নিয়ে আনা সম্ভব, তখন সেই আসনে বসে পড়লো সেই ব্যক্তি, সেই সনাতনী ব্যক্তি। এবং সনাতনী ব্যক্তি যে সময় মন্ত্র পড়ছে সেই সময় কিন্তু নারকীয় কণ্ঠস্বর, বিভিন্ন রকমের অদ্ভুত কথা, কিন্তু পৈশাচিক সে কথাগুলো বলা যাচ্ছিল, হুমকি দিচ্ছিল যাদের। কিন্তু যখনই মন্ত্র পড়া শুরু হলো তার ওই কথা বলা থেমে গেল। কিছু সময় পরে দুটা হুলো বিড়ালের মধ্যে যেভাবে ঝগড়া শুরু হয় না, ওই রকম বিকট ঝগড়া শুরু হলো। প্রথমে কে জানি ডাক দিয়ে উঠলো করে, সাথে সাথে না ওই ঘরের যে কটা মানুষ তখন জীবিত ছিল তারাও আতঙ্কে প্রায় বেহুশ হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। প্রচণ্ড ঝগড়া, দুই বিড়ালের মধ্যে প্রচণ্ড ঝগড়া, এবং আমির হোসেন থেকে শুরু করে বাকিরা সবাই এতটা ভয়ে কাতর হয়ে পড়েছে যে একটা সময় তারা নিজেরাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো আতঙ্কিত হয়ে। সে দেও সেখানে এসেছিল, সেই নরপিচাস দেও এখানে এসেছিল এবং তার সাথে ওই পেতনির মুখোমুখিও এক তর্কযুদ্ধ শুরু হয়েছে, যে তর্কযুদ্ধটা মূলত ওই হুরু বিলারের শব্দের মতো ছিল। কিন্তু সেই রাতে কোনো কিছু করা সম্ভব হয়নি। কিন্তু সেই সনাতনী ব্যক্তি আর এক মুহূর্ত দেরি করতে পারবে না, তাকে যেতে হবেই। যেহেতু কোনো সমাধান হয়নি সেই রাতে, দেও তাদের সাথে কথা বলেনি, কারণ দেও তখন ওই পেতনির সাথে ঝগড়ায় ব্যস্ত। তখন দেও সেই সনাতনীকে নির্দেশ দেয়, তুই এখনই বাড়ি ছেড়ে বের হ, তুই এখনই বাড়ি ছেড়ে বের হ, তোর নিজের বাড়িতে থাকা বা তোর নিজের বাড়িতে উপস্থিত থাকা জরুরি। এই জন্য সেই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই রাতে বাড়ির বিভিন্ন কোণায় কিছু সময় পর পর দুই হলো বিড়ালের ঝগড়া শুনতে পায় তারা। একজন পেতনি আর আরেকজন ওই দেও। বলা তো হয় দেও, কিন্তু কেন জানি মনে হয় সে একজন পিশাচ। দুইজনের ঝগড়া সারাটা রাত বাড়ির এই কোণ থেকে ওই কোণ, ওই কোণ থেকে এই কোণ, বিভিন্ন জায়গায় শোনা যায়। আর বাড়ির প্রত্যেকটা লোকের নাকি এমন অনুভব হচ্ছিল যে তারা কোনো জাহাজের উপরে রয়েছে বা তারা কোনো নৌকার উপরে। নৌকা যেরকম তুলে, তাদেরও কেন জানি মনে হচ্ছিল তাদের পায়ের নিচের জমি বা পিঠের নিচের জমি নৌকার মতো তুলছে। ভূমিকম্প নয়, নৌকার মতো। চোখ একটু লেগে আসে, কিন্তু আবার সেই ভীষণ হলু বিড়ালের ঝগড়া, যে হলু বিড়াল কোনো বিড়ালই নয়, পেতনি আর পিশাচের ঝগড়া। পেতনি সেই সারাটা রাত সেই ঝগড়া কিভাবে জানি চালিয়ে গেল, এবং পরের দিন সকালে কোনো কিছু নেই। এরপরে আরেকদিন